নতুন আইনে মানবাধিকার কমিশন নয়, গুমের তদন্ত করবে পুলিশ। বিচার নিশ্চিতে স্বাধীন ব্যবস্থার দাবি। এলএনজির নতুন ভাসমান টার্মিনালের সিদ্ধান্তে ভিন্ন মত। দেশীয় গ্যাস উত্তোলনে নজর দেওয়ার পরামর্শ। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা আসছেন আজ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে হবে আলোচনা। আমন্ত্রণ, চ্যানেল 24-এর সকাল 10টার খবর শুনছিলেন। একেএস সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। মানবাধিকার কমিশন নয়, গুমের অপরাধ তদন্ত করবে পুলিশ। বিচার হবে দায়রা আদালতে। এমন বিধান রেখে চূড়ান্ত হচ্ছে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন। তবে বিশ্লেষকরা বলছেন, পুলিশের পক্ষে অন্যান্য বাহিনীর বিরুদ্ধে তদন্ত করা কঠিন, আর প্রচলিত আদালতও সময় লাগবে বেশি। বিচার নিশ্চিতে স্বাধীন ব্যবস্থার দাবি তাদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। আওয়ামী লীগের মেয়াদে বহুল আলোচিত ইস্যুর একটি গুম। অভিযোগ ছিল বিরোধী মতের ব্যক্তিদের বছরের পর বছর গোপন স্থানে আটক রাখার, যা পরিচিতি পায় আয়নাঘর নামে। শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ধান মেলে গোপন কিছু বন্দিশালার, যা দেখে আটকে ওঠেন অনেকেই। গুম প্রতিরোধে গেল বছরের ডিসেম্বরে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে ক্ষমতায় এসে অধ্যাদেশটি আইনে পরিণত করেনি বিএনপি। বিপরীতে নতুন আইনের ঘোষণা দেয়া হয়। এর খসড়া নিয়ে মতামতের জন্য সময় দেয়া হয় একদিন। খসড়ায় গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হয়েছে। তবে ব্যাপক বা পরিকল্পিত গুম হলে সেটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ। বলা হয়েছে, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ। অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে এই ক্ষমতা দেয়া হয়েছিল। নতুন আইনের খসড়া অনুযায়ী গুমের অপরাধের বিচার করবে দায়রা জজ আদালত। আর অধ্যাদেশে বলা হয়েছিল, বিচার হবে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালে। সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ টেনে মানবাধিকার কর্মী নূর খান বলেন, পুলিশের পক্ষে গুমের মতো অপরাধের তদন্ত করা কঠিন, আর প্রচলিত আদালতের বিচারেও সময় লাগবে বেশি। পুলিশের পক্ষে বিভিন্ন বাহিনী এই ধরনের অপরাধ যখন সংগঠিত করে, সেটা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে তদন্ত করা তাদের পক্ষে সম্ভব না। যত সময় ক্ষেপণ হবে তত মামলাটা দুর্বল হয়ে যাবে, সাক্ষী সাবত দুর্বল হয়ে যাবে। একটি স্বাধীন তদন্ত ব্যবস্থা থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্ততপক্ষে একটু তটস্থ থাকবেন এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে। গুমের সাক্ষ্য প্রমাণ নষ্ট এবং গোপন আটক কেন্দ্র করায় সাজার মেয়াদও কমানো হয়েছে নতুন আইনের খসড়ায়। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সচিবালয় আইনি সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাব সেখানে। করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবে। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। আপনাদের কাছে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে, বাগেরহাটে মনে একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিজি অ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল। এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন, তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নাই। আমরা বিষয়টাকে টেক আপ করে ওই ফ্যামিলিকে লিগ্যাল এইড দিয়েছি। যেটা অভিযোগ আসছে, অভিযোগের তদন্ত ইন্ডিপেন্ডেন্টই হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার একটা অধিকার আছে।
আপনারা দেখেছেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা বড় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা একটা মেয়েকে নিয়ে যেয়ে নির্যাতন করেছেন। আমাদের লিগ্যাল এইড টিম কিন্তু তার কাছে পৌঁছে গেছে। আমরা কিন্তু চেষ্টা করছি এই কাজগুলোতে আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাথে থাকলে, আপনাদের সাথে পেলে আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছে লিগ্যাল এইড অনেকটা পৌঁছে দিতে সক্ষম হব। এবং সচিবালয়ে আইনি সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী, আমরা সেই ভোগান্তির চিত্রটি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, কোন স্টেশনটিতে আছেন আপনি, কেমন দেখছেন সেখানকার চিত্র জানাবেন? সারিকা, আমরা সকাল ৮টা থেকেই নাবস্কোর বিপরীতে যে সাউদার্ন ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে গাড়ির দীর্ঘ সারি, এবং এই সারি কিন্তু শুরু হয়েছে গতকাল রাত থেকে। এবং চালকরা আসলে অভিযোগ করছে যে রাত থেকে এসেও তারা অনেক সময় গ্যাস পাচ্ছেন না, গ্যাস না নিয়ে ফিরে যেতে হচ্ছে। আপনাকে যদি আরেকটু বলতে চাই যে শুধু গাড়ি চালক না, সিএনজি চালকদেরও কিন্তু একই অভিযোগ। তারা সর্বোচ্চ ৬০ থেকে ১০০ টাকার গ্যাস পাচ্ছেন, এবং সেই গ্যাসে আসলে ২টা থেকে ৩টা ট্রিপের পরেই তারা আবার আসছেন, এই গাড়ি নিয়ে সিরিয়ালে দাঁড়াচ্ছেন, তারপরে আসলে গ্যাস অল্প পরিমাণে নিয়ে আবার তাদের যেতে হচ্ছে। সেই জায়গা থেকে দিনের অর্ধেকটাই চলে যাচ্ছে গ্যাস নেওয়ার জন্য। এবং এই গত কয়েকদিন ধরে এই গ্যাসের সংকটে আসলে অনেকেরই ভোগান্তির পর্যায়ে চলে গেছে। সেই জায়গা থেকে যারা সিএনজি চালক আছেন তারা বলছে তারা যাত্রীদের থেকে আসলে বাধ্য হয়ে বেশি ভাড়া নিচ্ছেন। সেই জায়গা থেকে যাত্রীরাও অনেকটাই ভোগান্তিতে রয়েছে। এবং সকাল থেকে অনেকটা বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির মধ্যে তারা আসলে দীর্ঘ সারি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে তারা অনেকটাই ভোগান্তিতে পড়ছে। আপনাকে যদি জানাতে চাই, পেট্রোবাংলা বলছে যে দিনে আসলে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। সেই জায়গা থেকে গেল বছর থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে ২৭০ কোটি ঘনফুট, যেখানে আসলে অগ্নি দুর্ঘটনার কারণে এলএনজির একটি টার্মিনাল বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহ কমে ২১৫ কোটি ঘনফুটে ঠেকেছে। সেই জায়গা থেকে আসলে এই সংকট সচরাচর কমবে বলে মনে করছেন না তারা, এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে বলছেন যে এই সংকট তাদের অনেকটাই চাপের মধ্যে রেখেছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। সারিকা। মরিন, ধন্যবাদ আপনাকে। গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী, আমরা সেই খবরই জানছিলাম। এলএনজির আমদানি ও মজুদ বাড়াতে নতুন ভাসমান টার্মিনাল করবে সরকার। এরই মধ্যে অনুমোদন দেয়া হয়েছে প্রস্তাব। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ভাসমান টার্মিনাল মেরামত জটিল ও ব্যয়বহুল, তাই স্থলভাগ টার্মিনালে জোর দেওয়া উচিত। বেশি দামে না কিনে দেশীয় গ্যাসের উত্তোলনে নজর দেওয়ার পরামর্শ তাদের। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। এলএনজি বা তরলীকৃত গ্যাসে বাংলাদেশ বছরে ৪৭ থেকে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে। ইরান যুদ্ধ শুরুর পর যোগান ব্যাহত হয়, সেই ব্যয় বাড়ে প্রায় ২০০%। এই বিপুল এলএনজি খালাসে টার্মিনাল আছে মোটে ২টি, যা সাগরে ভাসমান এফএসআরইউ। এর মধ্যে সামিটেরটা ঠিক থাকলেও এক্সিলারেট এনার্জি পরিচালিতটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ২১ জুলাই। কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়ায় এমন সরবরাহ ঘাটতি নিত্যনৈমিত্তিক ঘটনা। এমন অবস্থায় আরও একটি ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই, এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট। ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল, পেট্রোল? করুক, প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তবে বুয়েটের এই শিক্ষকের মত ভিন্ন। তিনি বলেন, ভাসমান টার্মিনাল তুলনামূলক স্বল্প খরচে দ্রুততম সময়ে করা সম্ভব হলেও এর মেরামত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় স্থলভাগেই টার্মিনাল তৈরিতে জোর দেওয়া উচিত। প্রধান অসুবিধা হচ্ছে এর ফ্রিকোয়েন্ট মেইনটেনেন্স দরকার হয়, এবং এটা হচ্ছে ভালনারেবল টু দ্য সিভিয়ার ক্লাইমেটিক অ্যান্ড সি কন্ডিশন। পরিত্রাণের একটা উপায় হচ্ছে আমাদের ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিটে যাওয়া। পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি, তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক
কম। সিপিডি বলছে দীর্ঘমেয়াদে এলএনজির মতো ব্যয়বহুল জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সরকারের উচিত দেশীয় গ্যাসের অনুসন্ধান করা, পাশাপাশি তাগিদ দেন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের। অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন যেগুলো পাওয়া গেছে সেগুলোর কানেকশন তৈরি করা এবং নতুন যে সমস্ত গ্যাসকূপ খনন করা হচ্ছে এবং হবে সেগুলোর জন্য অর্থ বিনিয়োগ করাটাই এই মুহূর্তে দ্রুততর সময়ের জন্য এটা প্রয়োজন। সরকার যেন আগামীকালকে গ্যাসের সমাধানের চেষ্টা না করেন, গ্যাসের সমস্যাটি থাকবে এবং এটা দীর্ঘমেয়াদী সমাধান দরকার, কিন্তু সমাধানটি এলএনজির মাধ্যমে নয়। এলএনজি নির্ভরতা না কমালে মধ্যপ্রাচ্য অস্থিরতা দেশীয় অর্থনীতিকে দীর্ঘমেয়াদে গভীর সংকটে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দুপুরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। 3 দিনের সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাতে দেখা করার কথা আছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। কাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সার্জিও গোর। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা তিনি। তার সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বগুড়ার ধুনটে যমুনার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন শহরাবাড়ি বাদরক্ষা স্পারের প্রায় 120 মিটার অংশ। বারবার ভাঙনে আতঙ্কে নদী পাড়ের মানুষ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। কেউ ঘরের টিন খুলছেন, কেউ নামাচ্ছেন বাঁশ কাঠ, কেউ আবার সহায় সম্বল নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। চোখে অশ্রু নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নির্বাক ঘরহারা মানুষ। যে উঠান ছিল অসংখ্য হাসি কান্নার স্মৃতি, তা এখন বিলীনের পথে। বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার জন্য নির্মিত শক্তিশালী স্পারেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। মাত্র একদিনের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। যেটুকু ভাঙ্গা দেখতেছেন পুরো জায়গাটুকু একবারে বিশাল বড় একটা চাপ দিয়ে পুরোটাই আস্তে আস্তে নেমে যাচ্ছে। বাড়ি ঘর মানুষজন সবকিছু ক্ষতি হতেছে, সবসময় যার যা আছে সবই ক্ষতি। আর এই নদীর কাজ হবে হবে করে করে তো হইলো না। এখন দেখেন আজকে এই পর্যন্ত আজকে 2টা থেকে এই গ্রহণ বাদ চলে যাচ্ছে। অভিযোগ, প্রতি বছরই যমুনার ভাঙ্গন রোধে মেলে স্থায়ী ব্যবস্থার আশ্বাস, তবে নেওয়া হয় না কার্যকর পদক্ষেপ। আর বরাবরের মতো ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এটা ক্ষণস্থায়ী কাজ হচ্ছে, এটাতে আসলে সম্ভব না, কারণ পানি বৃদ্ধি পেলে দেখা যাবে যে আবার ভাঙবে। তাই আমরা চাই স্থায়ীভাবে কাজ করার। ফাটল ধরছে আজ 2-3 দিন আগে থেকে। এখানে পানি উন্নয়ন বোর্ডের লোক, তারা মানে তাদের যে দায়িত্ব, তারা মানে আসার দরকার, তারা আসতো না, তারা দেখেও না দেখার ভান করতো। আমরা এটা রক্ষার্থে অলরেডি আপনারা জানেন আমরা বিগত প্রায় 1 মাস ধরেই এখানে কাজ আমাদের চলমান ছিল এবং আমরা আশা করছি এটা এখন যেহেতু আমাদের কন্ট্রোলের মধ্যে আমরা নিয়ে আসতে পারছি, এটা খুব দ্রুত আমরা রিকভার করে বের হতে পারব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙলে ঝুঁকিতে পড়বে বিস্তীর্ণ এলাকা, আশ্রয় হারাবেন হাজারো মানুষ। এরই মধ্যে ঘর ছেড়েছে শতাধিক পরিবার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। বর্ষা, রাঙামাটির বাঘাছড়িবাসীর কাছে এক আতঙ্কের নাম। কাঁচালং নদীর নাব্য সংকট আর স্থায়ী বাঁধ না থাকায় বছরের পর বছর বন্যা আর জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন এই এলাকার হাজারো মানুষ। আকাশে কালো মেঘ দেখলেই বুক কেঁপে ওঠে রাঙামাটি বাগাইছড়ি উপজেলার বারোবিন্দু এলাকার মানুষের। এটি কেবল বৃষ্টির আশঙ্কা নয়, তাদের বসতভিটা আর স্বপ্ন হারানোর ভয়। কাঁচালং নদীর নাব্য সংকট আর টেকসই প্রতিরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই এখানে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ি ঢলের তীব্র স্রোত মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয়, রাস্তাঘাট ছাপিয়ে ঢুকে পড়ে লোকালয়ে। যার বড় উদাহরণ সাম্প্রতিক বন্যা, যাতে সরাসরি পানিবন্দী হয়ে পড়ে উপজেলার প্রায় 30,000 মানুষ। বছরে 2বার 3বার 4বার করে পানি হয়,
যার কারণে আমরা খুবই উপভোক্তি। আমার দোকানটা ছিল এই গাছের সঙ্গে পানি নিচে, এরকম বন্যা, বড় বড় বন্যা এই যাবৎ চিন্তা হলো। সব বেঁচে যায় বলে অনেক নিরীহ মানুষের কষ্ট হয়। এই বার্তা আমার জোরে জোরে দরকার, কারণ পাহাড়ি বাঙালির উপকার হবে এই বার্তা যদি জোরে জোরে হয়। বেড়িবাঁধের যদি খাসলক নদীর দুই সাইডে করা হয় তাহলে আশা করি মাঘেশ্বরী বাঁচবে, তুলবান বাঁচবে, এই এলাকা বাঁচবে। তবে দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে এবার মিলেছে আশার বাণী। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণে আশ্বাস দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী। বাঁধের ব্যাপারে সবাই ধরছে, আমি বললাম আপনি বলছেন এটা দ্রুততম সময়ের মধ্যে হবে, ড্রেজিং এবং বাঁধ, এই আর কি। ঠিক আছে, বাঁধটা কিন্তু দ্রুত প্রয়োজন, স্কুল ছাত্রছাত্রী সবাই কষ্ট পাচ্ছে, বলতেছে। দেশের অন্যতম বড় উপজেলা বাগাইছড়িতে প্রায় 2 লাখ মানুষের বসবাস। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন অন্তত 1.5 লাখ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।